আসসালামু আলাইকুম। দুটি কথায় সবাইকে স্বাগতম। আজকে হঠাৎ করে ফেসবুকে একটা দৃশ্য দেখে একটু অবাক হলাম। একটা লোক কলাপাতায় শুয়ে আছে, একটা ঝোপঝাড়ের মাঝখানে, পরনে একটা কালো প্যান্ট, গায়ে একটা কালো শার্ট, সাদা স্ট্রাইপ, পাশে একটা টুপি, মুখে দাড়ি, মাথার নিচে হাত। উনি কথা বলছেন জনৈক এক ব্যক্তির সাথে। ওনাকে দেখে চেনাটা একটু কষ্টই হয়ে গেছিল, কারণ এরকম দৃশ্য দীর্ঘদিন ধরে দেখি না, যে একটা লোক এইভাবে শুয়ে থাকতে। এক সময় মানুষের অবস্থা খারাপ ছিল, দরিদ্র লোক গাছতলে শুয়ে থাকার জন্য কেউ এরকম ব্যবস্থা করলেও করতে পারে, কিন্তু সেটা খুবই কম দৃশ্যমান। কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে 2024 সালে একটা লোক এইভাবে শুয়ে থাকবে, এটা কল্পনা করা যায় না। তারপরেও ঘটনাটা ঘটেছে। অবশেষে জানতে পারলাম ইনি বাংলাদেশের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ভেবে অবাক হলাম, তিনি একজন বিচারক, তিনি কেন এইভাবে শুয়ে আছেন। পরবর্তী শুনতে পারলাম যে তিনি দেশ ত্যাগ করতেছিলেন লুকিয়ে, দালালের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের সীমান্তে তিনি চলে গেছেন। সেখানে তার কাছে টাকা ছিল, পাসপোর্ট ছিল, দুইটা ছেলে মারধর করে টাকাগুলো নিয়ে গেছে। অতঃপর তিনি বাংলাদেশের বিজিবির কাছে বন্দী অবস্থায় আছেন। তার হাত রশি দিয়ে বাঁধা, গলা মধ্যে একটা কিছু দিয়ে বাঁধা, তিনি কথা বলতেছেন বিভিন্ন বিষয়ে। অত্যন্ত দুঃখজনক বিষয়টা, বাংলাদেশের একজন বিচারপতি, যিনি দীর্ঘদিন আদালতে মানুষের অপরাধের শাস্তি দিয়েছেন বা নিরপরাধ দুঃখে মুক্তি দিয়েছেন, তিনি কেন দেশ থেকে পালাবেন? তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে উনি তো নিজের বাসার থেকে অ্যারেস্ট হতে পারেন। কারণ বিচারক যদি পালায়, তাহলে বিচার কিভাবে হবে? সারা জীবন যে লোক আদালতে অপরাধীর অপরাধ নির্ণয়পূর্বক শাস্তি প্রদান করেছেন, তিনি কেন শাস্তির বইয়ে আজ পালান? না তিনি এমন কোন ভুল বিচার করেছেন যে বিচারের জন্য তিনি শাস্তির সম্মুখীন হবেন, এটা নিশ্চিত, এইভাবেই পালান? পালানো তো বিচার কার্যকে ব্যাহত করা। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যিনি আদালতে কাজ করলেন, তিনি কেন ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে নিজেকে লুকাবেন? এটা অত্যন্ত অমানবিক, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ঘৃণিত কাজ। একজন বিচারককে দড়িতে বেঁধে রাখা, আবার তিনি প্রাণ ভয়ে দেশ ত্যাগ করতে চান, কলাপাতার মাঝখানে শুয়ে থাকেন, যা ভাবতে আমাদেরকে খুব সংকুচিত করে ফেলে। বাংলার জনগণ একটা সংগ্রামের মাঝখানে রক্ত দিয়ে কচি কচি ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে একটা দেশ স্বৈরাচারী রক্তপিপাসু শেখ হাসিনার হাত থেকে উদ্ধার করছে। এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, কিন্তু বিচারপতি মানিক এই বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল হতে চাচ্ছেন না। কারণ তিনি জানেন বাংলাদেশে ন্যায় বিচার হয় না। সেই তার বদ্ধমূল ধারণা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, কিন্তু তিনি পারেন নাই। না পারার ফলে তিনি একদিকে নিজেকে অনিরাপত্তার মধ্যে ফেলে দিলেন, আবার একদিকে বিচার ব্যবস্থা, বিচারক, আইনকে অপমান করলেন, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা বিষয়। অতঃপর দেখলাম ওনাকে যখন আদালতে নেওয়া হলো, বিক্ষুব্ধ জনতা তার দিকে জুতা, ডিম, কিল ঘুষি নিয়ে তেড়ে আসলো। কেন? তিনি এই দেশের নাগরিক, যদিও তার কাছে একাধিক দেশের নাগরিকের সনদপত্র আছে। শুনতে পেলাম তিনি ব্রিটিশ নাগরিক। প্রশ্ন আসে, একজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশের বিচার ব্যবস্থার একজন বড় ধরনের
বড় পদের বিচারপতি হন কিভাবে? বাংলাদেশের কোনো কিছুই কি আমাদের কন্ট্রোল ছিল না? না এটাই নিয়ম, যেটা বাংলার জনগণকে স্পষ্ট করে জানতে হবে, বুঝতে হবে এবং পরবর্তীতে সময়ের জন্য এই বিষয়ে ভাবতে হবে। যাই হোক, আজ বিচারক বিচারের কাঠগড়ায় দেখলাম উনি ন্যায় বিচার প্রত্যাশা করতেছেন। তিনি অসুস্থ, আদালতের কাছে প্রার্থনা করছেন যে তাকে জেল হাজতের জন্য তার চিকিৎসা দেওয়া হয়, তার নিরাপত্তা দেওয়া হয় এবং জেল কোড অনুযায়ী একজন বিচারকের যে মর্যাদা সেটা দেওয়া হয়। অবশ্যই সেখানকার বিচারপতি একজন বিচারপতিকে জেল হাজতে রাখার নিয়ম অনুযায়ী রাখার নির্দেশ দিয়েছেন এবং সুচিকিৎসার অনুমতিও দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আরেকটা কাজ আমি পূর্বের একটা ভিডিওতে বলেছি যে আমাদের দেশের কিছু লোক বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা অতিরিক্ত উগ্রতা দেখাচ্ছেন, পুলিশ হেফাজতে অপরের দিকে তারা আক্রমণ করতে চাচ্ছেন। এটা ঠিক না, অবশ্যই ঠিক না এবং এটাকে প্রতিরোধ করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়কে এই বিষয়ে তৎপর হতে হবে। আপনারা দেখেন এমন কাজ যেন আদালতে না হয়। বাংলাদেশে এই সকল বিচারকরাই দীর্ঘদিন ধরে অবিচার করে আসছিল। জনগণকে তারা বিনা কারণে, অকারণে, অযথা বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজে ব্যস্ত রেখেছে, জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে, জরিমানা করেছে অন্যায়ভাবে। এই অন্যায় কাজ করার জন্য তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা না থাকা সত্ত্বেও বা কোনো ধরনের বড় ধরনের ফৌজদারি আইন লঙ্ঘন করা না সত্ত্বেও তিনি আগেই দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। অর্থাৎ বাংলা একটা কথা আছে, চোরের মান পুলিশ পুলিশ। তো উনি যে অপরাধগুলো করছেন তিনি ধরেই নিয়েছেন, দুদিন আগে হোক পরে হোক ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যার জন্য সময় থাকতেই গা ঢাকা দেই, কিন্তু আসলে গা ঢাকা তিনি দিতে পারলেন না। না পারার পিছনে আসলে তার ভাগ্য একটা বিষয়, কারণ তিনি তো বর্ডার পার হয়েই গিয়েছিলেন, কিন্তু সেখানে যায় কোন একটা ঘটনাচক্রে তিনি ধরা খেলেন। তে উনি অনেক পরিবর্তন হয়ে গেছেন, মুখে দাড়ি, চুলগুলো এলোমেলো, খুব বিষণ্ণতার একটা ছাপ তার মুখে আছে। তিনি ভীত, সন্ত্রস্ত, তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তা আমি বাংলাদেশ সরকারের বর্তমান দায়িত্বশীল কর্তব্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো অপরাধীকে আপনারা নিরাপত্তা দেন, তারা যেন নিরাপত্তাহীনতা না ভুগে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। ন্যায় বিচারের মাধ্যমে তাদের যে শাস্তি হয় সেই শাস্তি আপনারা প্রদান করেন। এতে কার্পণ্য করার কিছু নাই, পিছপা হওয়ার কিছু নাই। কারণ আমরা যখন একটা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে তখন তার জেল হাজত, জরিমানা শুরু হবে। এর আগে তাকে যেন কেউ আঘাত করতে না পারে এবং তার জন্য আইনানুগ সহযোগিতা দেওয়া দরকার। আজকে আমরা জানতে পারলাম যে বিচারপতি শামসুদ্দিন মানিকের পক্ষে জামিন চাওয়ার জন্য আদালতে কোনো উকিল দাঁড়ান নাই, যা একটা বিরল ঘটনা। যে আমাদের দেশে আইনবিদের অভাব নেই, ব্যারিস্টার, অ্যাডভোকেট এর অভাব নেই, কিন্তু ওনার পক্ষ থেকে কেউ আদালতে এগিয়ে আসে নাই। যাই হোক, এগিয়ে না আসলেও ওনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সরকার প্রয়োজনে আইনজীবী নিয়োগ করবেন, সেটা সরকারি নিয়ম নীতিতেই আছে, সেটা সময় সাপেক্ষে হবে। তা আমাদের পরবর্তী সময়ের প্রজন্ম বা বর্তমানে যারা বিচারক আছেন, বর্তমানে যারা দায়িত্ব পালন করতেছেন, তারাও বিষয়টা থেকে কিছু শিক্ষা নেবেন বলে আমি আশা করি। কারণ আমাদের দেশে পরবর্তীতে কোনো বিচারককে এইভাবে যেন আইনের কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, সেই বিষয়টা খেয়াল রেখেই বিচার করতে হবে। আমি ইতিপূর্বে একজন রাজনীতিবিদকে বলতে শুনেছি যে আজকে যারা আমাদের বিচার করছেন, কোনো একদিন এই বিচারকদেরও বিচার হবে। কথাটা অত্যন্ত সত্য, যে আসলে কোন বিচারক যদি ভুল বিচার করে, অবিচার করে, কোনো একদিন তাকেও আইনের আশ্রয়ে আসতে হবে। কারণ আইন কাউকে ক্ষমা করবে না। পাপীর পাপ দুদিন আগে হোক আর পরে হোক প্রকাশ পাবে, তাকে শাস্তির আওতায় আসতেই হবে। সেই প্রেক্ষাপটে হয়তো বিচারপতি শামসুদ্দিন মানিক আজকের তার এই অবস্থা। একই সাথে তাকে আমরা বিভিন্ন টকশোতে দেখছি, তিনি অন্ধভাবে একটা দলকে সাপোর্ট করে গেছেন। এটা তার একটা মারাত্মক অপরাধ, এটা দৃশ্যমান অপরাধ এবং অযৌক্তিকভাবে সরকারের মদতপ্রাপ্ত হয়ে অনেক অন্যায্য কথা বলেছেন, কথায় কথায় রাবিশ এবং রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন ধরনের কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করেছেন। সেই চেষ্টা আজকে তাকে তাকে শিখর সম্মানের চূড়ান্ত একটা পর্যায়ে থেকে একদম মাটিতে নিয়ে আসছে, যে তিনি তার উদ্যত আচরণের কারণে তিনি তার কর্মফল ভোগ করবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং উনি যে কর্মফলটা ভোগ করতেছেন, এই কর্মফল ভোগ করা থেকে
আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যদি কেউ নিজেরা কোনো অপরাধ করি, পরবর্তীতে কোনো না কোনো ভাবে আমাদেরকে আইনের কাছে ধরা পড়তেই হবে। কারণ প্রকৃতির নিয়ম, প্রকৃতি কিছু ছাড় দেয় না, একটু সময়ের অপেক্ষা মাত্র। প্রত্যেকেই যার যার কর্মফল ভোগ করবে, অতীতেও করছে, বর্তমানেও করতেছে, ভবিষ্যতেও করবে। কাজে আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এই ভবিষ্যতের বিষয়ে আমরা যাতে সতর্ক হই, সাবধান হই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সাথে যতটুকু করা দরকার আমরা যেন ততটুকুই করি, এর বাড়তি যেন কিছু না করি, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।